স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জান্নাত সাথী। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনগণের প্রত্যাশা জানতে আগামী 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র ঘটবে জনমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। সম্প্রতি জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। 31শে ডিসেম্বর এ নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ছিল বড় পরিসরের আয়োজন, কিন্তু একদিন আগে বলা হয় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। বৈষম্য বিরোধী কর্মসূচি রূপ নেয় মার্চ ফর ইউনিটিতে। দেয়া হয় 15 দিনের আলটিমেটাম। শনিবার দুপুরে জুলাই ঘোষণাপত্র নিয়ে জনপ্রত্যাশা জানতে 6 জানুয়ারি থেকে দেশব্যাপী 6 দিনের কর্মসূচি দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নেতারা বলেন, ঘোষণাপত্রে জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলিত হবে। আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি। এই কর্মসূচিতে আমরা দেশব্যাপী জনসংযোগ কর্মসূচি বা মানুষের কাছে যাওয়া বা আমরা কর্মসূচি ঘোষণা করছি, যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব, আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব। এদিকে সরকার এখনো ঘোষণাপত্রে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগও ছিল নেতাদের কণ্ঠে। যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি, আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব। জুলাই ঘোষণাপত্র নিয়ে সরকার দৃশ্যমান কোনো উদ্যোগ না নিলে প্রয়োজনে কঠোর কর্মসূচির ঘোষণা দেন ছাত্র সংগঠনের নেতারা। মাহফুজা বৃষ্টি, ডিবিসি নিউজ, ঢাকা। অসুস্থ স্ত্রীর চিকিৎসার জন্য টাকা জমাচ্ছিলেন দিনমজুর রিয়াজুল, কিন্তু 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। একদিকে অভাবের সংসার, অন্যদিকে চিকিৎসা ব্যয়, সব মিলিয়ে পরিবারের একমাত্র উপার্জনক্ষমকে হারিয়ে দিশেহারা রিয়াজুলের পরিবার। এর মধ্যে সরকারি বেসরকারিভাবে কিছু সহযোগিতা পেলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত 4 আগস্ট মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় শহরের উত্তর ইসলামপুর এলাকার দিনমজুর রিয়াজুল ফরাজি। অসুস্থ স্ত্রীর চিকিৎসায় জমাচ্ছিলেন টাকা, কিন্তু আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিজেই ফিরলেন লাশ হয়ে। স্ত্রীর দাবি, কোনো ধরনের রাজনীতির সাথে জড়িত ছিলেন না রিয়াজুল। আমার স্বামী কোনো দল করে না, কিছু করে না, দিন মজুরি কাম করছে, খাইছে, কে না জানে। সকালে কামে গেছে, রাইতে গাইছে। মায়ের চিকিৎসায় শেষ হয়েছে সরকারি ও বিভিন্ন রাজনৈতিক দল থেকে পাওয়া অনুদানের টাকা। এই মুহূর্তে সরকারি পৃষ্ঠপোষকতা কিংবা সামর্থ্যবানদের স্থায়ী জীবিকার ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ নিহত রিয়াজুলের বড় মেয়ের। সরকার যে 5 লাখ টাকা দিচ্ছে, এই দিয়ে মার চিকিৎসা করাতেছি, সংসার খরচ সবই দিয়ে করতেছি। যদি সরকার আমগো পাশে দাঁড়ায় আর আমার বোনের যদি একটা চাকরি, ফ্যামিলি যে কোনো এক ধরনের চাকরি দিলাম, চলে খাইতে পারবো। স্থানীয়রা বলছেন, এখন পর্যন্ত যেসব সহযোগিতা পেয়েছেন তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। গুলিবিদ্ধ হয়ে দীর্ঘদিন হাসপাতালে ট্রিটমেন্ট করে আসলো, তারা বর্তমানে কী অবস্থায় আছে, কীভাবে তাদের সংসার চলে, সেই বিষয়ে আমি সরকারের কোনো পদক্ষেপ বা কোনো দলের পক্ষ থেকে ওরকম কোনো পদক্ষেপ দেখতে পাচ্ছি না। নিহতের পরিবারের ভবিষ্যৎ নিশ্চিতে সরকারিভাবে যথাযথ উদ্যোগ নেওয়া হবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কূটনৈতিক চিঠি দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টি যথেষ্ট গুরুত্বই বহন করে বলে মনে করেন বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তবে এক্ষেত্রে খতিয়ে দেখতে হবে দুই দেশের মধ্যে বন্দি প্রত্যর্পণ চুক্তির নানা দিক। ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরাও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন। সাবেক প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার 4 মাস 18 দিন পর তাকে ফিরিয়ে দেওয়ার কূটনৈতিক চিঠি ভারতকে দেয় বাংলাদেশ। চিঠির প্রাপ্তি স্বীকার করলেও এখনও ভারত এই অনুরোধে সাড়া দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলছেন, এত দ্রুত উত্তর পাওয়ার আশাও করে না বাংলাদেশ। কিন্তু ভারত এ বিষয়ে কেন কিছু বলছে না? আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যথেষ্ট গুরুত্ব দিয়েই প্রাথমিক কাজটি করেছে। নন ভার্বাল দিয়ে জানানোর অর্থ কিন্তু একেবারে রাষ্ট্রীয়ভাবে অনুরোধটা তাদেরকে করা হয়েছে।
তো কাজে এখানে নোট ভার্বালকে কম গুরুত্বপূর্ণ ভাববার কোনো কারণ নাই। এখন যেটা ভারতীয়রা করতে পারে, এরপরে যদি ওদের কোনো দিক থেকে কিছু বলবার থাকে, তারা আবার তাদের ফিরতি নোট ভার্বালে সে তাদের বক্তব্যটা তারা ইচ্ছা করলে উপস্থাপন করতে পারে। নোট ভার্বাল একটা অফিসিয়াল ডকুমেন্ট এবং এই ডকুমেন্টের যথেষ্ট গুরুত্ব আছে এই কারণে যে এর মাধ্যমে বাংলাদেশ সরকার তার যে ইন্টেনশনটা আছে এটা জানিয়েছেন। নিশ্চিতভাবে নোট ভার্বাল খুব শক্ত ডকুমেন্ট না হলেও এটা একটা ফার্স্ট স্টেপ। তবে এক্ষেত্রে বন্দি প্রত্যাপন চুক্তির ফাঁকফোকরগুলো আরও বিবেচনায় নেওয়ার কথাও বলেন বাংলাদেশ এবং ভারতের আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। যদি আপনি এক্সট্রাডিশন ট্রিটির জায়গাতে দেখেন, সেই জায়গাতে আসলে পুরোটাই ভারত বা বাংলাদেশের যে সেই একজন থাকেন না কেন তার জন্য কিন্তু যথেষ্ট লেভারেজ দেয়া আছে। 2016 সালে এই ট্রিটিটা করা হয়েছিল। সেই ট্রিটিটা আসলে কোনো ব্যক্তিকে মাথায় রেখে নাকি ওভারঅল দুই দেশের স্বার্থের ব্যাপারে মনোযোগী হয়ে করা হয়েছিল, সেটা নিয়ে আমার মনে হয় একটু ভাবনা চিন্তার জায়গা আছে। এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী ভারত বাংলাদেশের যে কোনো অ্যাকিউজ এবং যে কোনো কনভিক্টেড মানুষের ব্যাপারে ভালো মতো গবেষণা করে তাদের এক্সট্রাডিশন ডিমান্ডটাকে কনসিডার করতে পারে। তার মানে এই বাধ্যবাধকতা ভারত সরকারের নেই যে সেই কনসিডারেশন করে তাদেরকে সর্বমতে সবসময়ই সেই মানুষকে ট্রান্সফার করে দিতে হবে এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী। দুদেশের মধ্যে সম্পর্কের অচলাবস্থা কাটিয়ে এখন কথাবার্তা শুরু হয়েছে, যা ইতিবাচক বলেই মনে করেন সকলে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। মেগা প্রকল্পের নামে মেগা ডাকাতি করেছে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা। বাংলাদেশে আর কাউকে লুটপাট, দখল ও টেন্ডারবাজি করার সুযোগ দেওয়া হবে না। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে এমন কথা বলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, দখলদার মুক্ত বাংলাদেশ গড়তে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। জামায়াত দখলবাজি, চাঁদাবাজি করে না। বিগত সরকার দেশের শিক্ষা খাতকে ধ্বংস করেছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। নারীদের অধিকার ও সম্মানে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, জামায়াত ক্ষমতায় গেলে এদেশের নারীরা বিপদে পড়বে। এ ধরনের তথ্য মিথ্যা। রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি নারীরা সবচেয়ে নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সেটা তারা দেশের সম্পদ লুণ্ঠন করে তারা বিদেশে পাচার করেছেন। শুধু তাদের এই গত 15.5 বছরের আমলে যার হিসাব বের হয়ে এসেছে 26 লক্ষ কোটি টাকা, যা বাংলাদেশের বার্ষিক বাজেটের প্রায় 5 গুণ। অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ব্যর্থ হলে দেশে নেমে আসবে মহা দুর্যোগ। আর গণহত্যার দায় মাথায় নিয়ে কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নেবে দেশের জনগণ। ডিবিসি নিউজকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমন কথাই জানিয়েছেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয় 5 মাস আগে। এর মধ্যে নতুন নির্বাচন কমিশন গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া গত বছরের মহান বিজয় দিবসে প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন হতে পারে 2025-এর শেষ বা 2026 সালের প্রথমার্ধে। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। এমন পরিস্থিতিতে জামায়াত ইসলামের কাছে প্রশ্ন ছিল, নির্বাচনের জন্য যৌক্তিক সময় কোনটি? অন্তর্বর্তীকালীন সরকারকে যে তার ঘোষণাটা আরও সুস্পষ্ট হওয়া উচিত, জাতি আশ্বস্ত হোক এবং জনগণ এবং জামায়াত ইসলামী সরকারকে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের এই প্রক্রিয়াকে সাহায্য করবে। আমরা প্রস্তুত আছি। এই অন্তর্বর্তীকালীন সরকার যদি অবাধ নিরপেক্ষ নির্বাচন দিতে ব্যর্থ হয় এবং কোনো বাইরের ষড়যন্ত্র, ভেতরের কোনো অস্থিতিশীলতা, নৈরাজ্য যদি এই সরকারকে ব্যর্থ করে দেয়, তাহলে জাতির সামনে কিন্তু মহা দুর্যোগ নেমে আসতে পারে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিষয়ে নানা মহলে রয়েছে নানা মত। এ নিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল জানান, কোন দল ভোটে অংশ নেবে সে সিদ্ধান্ত নেবে জনগণ। যারা বর্বরতা, নিষ্ঠুরতার সব সীমা অতিক্রম করেছে, এত রক্ত, এত খুন, হেলিকপ্টারে করে দেশের মানুষ গুলি করা, খুন করা, মৃত লাশ পোড়ায় ছাই করা, তো যারা এই জাতিকে এইভাবে শেষ করে দেয়, সেই দেশের মানুষ আবার ওরকম কোনো ফ্যাসিবাদী শক্তিকে গ্রহণ করবে কি করবে না, দ্যাট ইজ আপ টু দ্য পিপল। জনগণ যদি কোনো শক্তিকে পলিটিক্যালি নো করতে চায় তো সে করতে পারে। ফলে আইনগত দিক একরকম,
পলিটিক্যাল দিকটা কিন্তু আর এক। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। 2024 সালে সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত, 12,608 জন আহত হয়েছে। সকালে এক প্রতিবেদন প্রকাশ করে এ তথ্য তুলে ধরে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, যেখানে বলা হয় 2023 সালের তুলনায় 2024 সালে সড়ক দুর্ঘটনা বেড়েছে 1.54%। কোনো জবাবদিহিতা না থাকায় কমছে না সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে 2024 সালে সড়ক দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি, যেখানে 2024 সালে সড়কে প্রাণ হারানোর চিত্র তুলে ধরে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, গত এক বছরে সড়কে প্রাণ হারানোর হার বেড়েছে। দেশের সড়ক দুর্ঘটনার ধারাবাহিক হত্যাযজ্ঞ চলছে। ভয়াবহ করোনা মহামারীতে বাংলাদেশে যে পরিমাণ প্রাণহানি হয়েছে, প্রতি বছর সড়কে তার চেয়ে বেশি প্রাণ ঝরছে। বিআরটিএ সড়ক দুর্ঘটনা কম দেখিয়ে সরকারকে বিভ্রান্ত করছে, ফলে সরকার সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে। সড়কে প্রাণহানি না কমায় কড়া সমালোচনা করে বক্তারা বলেন, কোনো জবাবদিহিতা না থাকায় কমছে না সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল। এগুলা ঘটে, আমি দুর্ঘটনাও বলি না, আমি এর আগে বলেছি এটা স্ট্রাকচারাল কিলিং, মানে একটা কাঠামোগত হত্যাকাণ্ড হচ্ছে। টোটাল 6 মাসের এই সরকারের একটা ক্যাওস। প্রেস সেক্রেটারি বলেছেন 90% সফল হয়েছে, আমি তো বলি এটা 0 সফল। এই তত্ত্বাবধায়ক সরকার যেটা আছে, এই পরিবহন সেক্টরে, জীবনযাত্রার মান উন্নয়নে, জিনিসের দ্রব্যমূল্যের জায়গাতে এবং আইন শৃঙ্খলার দিক থেকে 100-র মধ্যে 0 নাম্বার। আমি মাস্টার নাম্বার দিতে পছন্দ করি, 0 নাম্বারও তো পাচ্ছে না তারা। গেল বছর শুধু মোটরসাইকেল দুর্ঘটনায় 2,570 জন নিহত ও 3,151 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 36% বেশি। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ভয়াবহ এই তথ্য দিয়ে ভূতত্ত্ববিদরা বলছেন, এমন ঘটলে ভয়াবহ পরিস্থিতি হবে রাজধানী ঢাকায়। বুয়েট বলছে, এই মাত্রার ভূমিকম্পে রাজধানীর অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হবে। আর দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, এমন দুর্যোগের 20% মোকাবেলার সক্ষমতা নেই বাংলাদেশের। শুক্রবার ভূমিকম্পে কেঁপে ওঠে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা। মিয়ানমারে উৎপত্তি হওয়া এই ভূমিকম্পের মাত্রা ছিল 5। এছাড়া গত বছরের অক্টোবরে দেশের ভেতরে এবং সীমান্তের কাছাকাছি এলাকায় পরপর 2 দফা ভূমিকম্প হয়। পরিসংখ্যান বলছে, গেল 2 বছরে দেশের ভেতরে অনুভূত হওয়া এমন ভূমিকম্পনের সংখ্যা 15টিরও বেশি, যার বেশিরভাগই ছিল মৃদু বা মাঝারি মাত্রার। তবে ভয়াবহ বিষয় হচ্ছে, 9 মাত্রা পর্যন্ত অতি তীব্র ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। ভূতত্ত্ববিদরা বলছেন, তিব্বত, ইন্ডিয়ান ও বার্মিজ প্লেটের যে সংযোগস্থল ভূমিকম্পের বড় ঝুঁকি তৈরি করেছে, তার অবস্থান বাংলাদেশের ভেতরেই, এবং এই প্লেট প্রতি বছর পরস্পরের দিকে আগাচ্ছে কয়েক সেন্টিমিটার করে, যাতে আরও বাড়ছে ঝুঁকি। ভূতত্ত্ববিদ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আখতারের মতে, বাংলাদেশের ভেতরে থাকা ফল্টে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হবার মতো শক্তি তৈরি হয়েছে। এই যে আটকে থাকা, এটাকে আমরা বলি লকড জোন। সো এই লকড জোন থাকার কারণে এটা আরও আমাদের জন্য বিপজ্জনক। 8.2 থেকে 9 মাত্রার ভূমিকম্প সৃষ্টি হওয়ার মতো শক্তি এখানে জমা হয়ে আছে। শক্তিটা ধাপে ধাপেও বের হতে পারে, আবার একবারও বের করে দিতে পারে। বুয়েটের গবেষকরা বলছেন, এই ধরনের ভূমিকম্প হলে রাজধানীর প্রায় অর্ধেক ভবনই ক্ষতিগ্রস্ত হবে। 50% মধ্যে 25% হচ্ছে ইমিডিয়েট ভ্যাকেন্ট করে দেওয়ার অবস্থায় ছিল, আর বাকি 25% ছিল হচ্ছে মধ্যম ঝুঁকির মধ্যে। রাফলি বলা যায় যে আমাদের হয়তো 50% বিল্ডিং ভালো, কিন্তু আমরা ক্যাটেগরিক্যালি যেটা বলতে চাই যে রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্যাটার্ন মে বি ডিফারেন্ট। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা বলছেন, এমন ভূমিকম্প মোকাবিলায় 20% ব্যবস্থাপনার সক্ষমতা নেই বাংলাদেশের। যদি মেগা সিটি ঢাকা শহরের কথা যদি বলেন, আমরা অবশ্যই রেড জোনের মধ্যে আছি। এগুলো ডেব্রি তৈরি হবে, আর ডেব্রি তৈরি হলে এই ডেব্রিকে সরানোর জন্য যে আমাদের যে প্রস্তুতি যেটা দরকার, তার 20% সক্ষমতা আমাদের এখন পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি। বিশেষজ্ঞরা বলছেন, ভূমিকম্প পরবর্তী ক্ষয়ক্ষতি এড়াতে সরকারের দীর্ঘমেয়াদী বিভিন্ন উদ্যোগের পাশাপাশি ভূমিকম্পে করণীয় সম্পর্কেও সবাইকে সচেতন করতে হবে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।
2 দিনের কুয়াশার চাদর সরিয়ে সূর্যের দেখা মিলেছে রাজধানীতে। কমেছে শীতের অনুভূতিও। সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় 9.4 ডিগ্রি সেলসিয়াস। আগামী 2-3 দিন তাপমাত্রা খানিকটা বাড়তে পারে, তবে 9 থেকে 14 জানুয়ারি মাঝারি শৈত্যপ্রবাহের সম্ভাবনা দেখছে আবহাওয়া অধিদপ্তর। উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পৌষের মাঝামাঝি সময়ে জেঁকে বসেছে শীত। 2 দিন ধরে ভোরে কুয়াশা না থাকলেও হিমেল বাতাসে অনুভূত হচ্ছে বরফের মতো ঠান্ডা, সঙ্গে পড়ছে শিশির বিন্দু। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা, বেগ পেতে হচ্ছে সড়ক মহাসড়কে যানবাহন চলাচলে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.4 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার এমন পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ চরমে। কুয়াশার জন্য কোনো দেখা যায় না, মানুষ কিছু দেখা যায় না। এই ঠান্ডার কারণে কাজ তো করা যায় না, কাজ না করলে এখন আমরা কি করে চলবো? চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা কমলেও কমেনি শীতের তীব্রতা। বিভিন্ন হাসপাতালে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। আমরা শীতের জ্বালা মজ্জা আছে, একটা কম্বল পারলাম না। ঠান্ডায় ভাড়াও হচ্ছে না, ছিটে বেড়ানোও যাচ্ছে না, তাও কাস্টমার থেকে চালাচ্ছে। পাখি ভ্যান চালিয়ে আমরা খাই, ঠান্ডায় কেউ গাড়িতে ওঠে না ঠিক মতন, আমাদের ভাড়া ভর্তি নেই। আবহাওয়া অফিস বলছে সপ্তাহের শেষ দিকে আবার বাড়তে পারে শীত, কয়েক বিভাগে হতে পারে গুঁড়ি বৃষ্টিও। তবে 8 জানুয়ারির পর থেকে সারা দেশে ফের মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইতে পারে। 8 তারিখের পর নতুনভাবে আবার মৃদু ধরনের শৈত্যপ্রবাহ দিয়ে শুরু হবে, যেখানে তাপমাত্রা 8 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে এবং এরপরে এই স্পেলেও কোথাও কোথাও তাপমাত্রা 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেও নেমে আসতে পারে। ঠান্ডা পরিস্থিতি বুঝে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একটু রাইজিং টেন্ডেন্সি আছে আর কি। ডিভিসি নিউজ ডেস্ক। রাজধানীর বাজারে উত্তাপ ছড়াচ্ছে মশলার দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে পেঁয়াজ রসুনের দাম। একই সাথে এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় 1300 টাকা বেড়েছে এলাচের দাম। বাড়তি কাজু এবং কাঠবাদামের দামও। এদিকে দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেলের সরবরাহ। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। রাজধানীর বাজারে আবারও বাড়তে শুরু করেছে পেঁয়াজের দাম। সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। খুচরা বিক্রেতারা জানান, পেঁয়াজ আমদানি না হওয়া এবং শীতের কারণে দেশি পেঁয়াজ বাজারে কম আসায় বেড়েছে দাম। কেজিতে 20 টাকা বেড়ে 220 টাকা কেজি বিক্রি হচ্ছে রসুন। দেশি পেঁয়াজ কুয়াশার কারণে উঠায় না উঠানোর কারণে পেঁয়াজের দাম বাড়তি। রসুন গতকালকে আনছি 210 টাকা কেজি, ভালোটা আমরা 220 টাকা বিক্রি করতেছি। পেঁয়াজ বাজার বাড়তি, কারণ বাজারে এলসি পেঁয়াজ নাই। এখন যা আছে টুকটাক দেশি পেঁয়াজ আসছে, কিন্তু দেশি পেঁয়াজের উপরে এলসি পেঁয়াজের প্রভাবটা পড়ছে। এদিকে এক মাসের ব্যবধানে কেজিতে প্রায় 1300 টাকা বেড়েছে এলাচের দাম। বিক্রি হচ্ছে 4500 থেকে 5000 টাকা কেজি দরে। মানভেদে কাজু বাদাম কেজিতে 300 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 1700 টাকা পর্যন্ত। এছাড়া লং 1600 টাকা, দারুচিনি 500 টাকা, কিশমিশ কেজিতে 550 থেকে 650 টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে 100 টাকা বেড়ে 1200 টাকায় বিক্রি হচ্ছে খাসির মাংস। অপরিবর্তিত আছে প্রায় সব ধরনের মাছের দাম। 1200 খাসি 1200 আর সাগিন মাংস বিক্রি হয় 1100। দাম বাড়তে গেছে, কেজিতে 100 টাকা। এলাচির দাম বাড়ছে, বাদামের দাম বাড়ছে, কাজু বাদাম, কাঠবাদাম, এগুলোর দাম এই যে অল্প কিছু এক মাসের ভিতরে অনেক বাড়ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী লিটারে 8 টাকা বাড়লেও এখনও স্বাভাবিক হয়নি বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ। 1 লিটার এবং আধা লিটারের বোতলের সরবরাহ একেবারেই কম। নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি বাড়ানোর তাগিদ ক্রেতাদের। আগে দাম কম ছিল, এখন দাম বাড়ার কারণে একটু বাড়ছেও, কিন্তু তেল পাওয়া যাচ্ছে না। সরকার আরো অনেক তো সিজন সব জিনিসের, তাই জন্য আরো দাম কমানোর দরকার। এটা সরবরাহ বাড়ায় কিছুটা স্বস্তি মিলেছে সবজির বাজারে। বেশিরভাগ সবজি মিলছে 30 থেকে 50 টাকার মধ্যে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার চতুর্থ দিন আজ। মেলা এখনও পুরোপুরি জমে না উঠলেও শীতের মধ্যেও অনেকে মেলায় আসছেন। মেলার পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী রিফাত তাসনুভা। রিফাত, শীত উপেক্ষা করে ক্রেতা দর্শনার্থীর ভিড় কেমন দেখছেন? বিক্রি বা কেমন হচ্ছে? কি বলছে তারা? এবারের বাণিজ্য মেলায় কোনো নতুনত্ব আছে কিনা সব মিলে জানাবেন।
জি সাথী, আপনি ঠিক যেমনটি বলছিলেন যে শীত উপেক্ষা করে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা দর্শনার্থীরা এখন কিন্তু আসতে শুরু করেছেন। যেহেতু আজকে ছুটির দিন, অনেকের জন্যই আজকে ছুটি, তাই তারা আজকে আসছেন এবং আপনি হয়তো শুনতে পাচ্ছেন এখানে প্রচুর হাঁকডাক চলছে। হাঁকডাক চলছে বলতে সবাই যে যার প্যাভিলিয়নে বলেন কিংবা স্টলে বলেন ক্রেতাদেরকে ফেরানোর জন্য তারা ডেকে বেড়াচ্ছেন। এবং আমরা দেখেছি নতুনত্বের কথা যদি একটু বলি তাহলে একটু বলে নেই যে বরাবরের মতোই যে দেশ অর্থাৎ বাহিরের যে দেশগুলো মেলায় অংশগ্রহণ করে তারাই কিন্তু এবারে অংশগ্রহণ করেছেন। নতুনত্ব খুব কিছু যে আমরা এখানে দেখতে পাচ্ছি তা কিন্তু নয়। কিছু পাকিস্তানি ইন্ডিয়ান প্যাভিলিয়ন বা স্টল দেখেছি সবচেয়ে বেশি, তার মধ্যে কাশ্মীরি শাল রয়েছে, বিভিন্ন জুতার কালেকশন রয়েছে। এছাড়া দেশীয় যেসব পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলোই আমরা ঘুরে ফিরে এবারও মেলায় দেখতে পাচ্ছি। বরাবরের মতোই মেলায় আগত দর্শনার্থীদের কিন্তু একটি অভিযোগ থাকে যে বাণিজ্য মেলায় জিনিসের দাম তুলনামূলকভাবে বেশি। এবারও কিন্তু আমরা তাদের কাছ থেকে এই অভিযোগটি পেয়েছি এবং এটাও বলা হচ্ছে যে জিনিসের দামটা বেশি, কিন্তু তারপরেও কিন্তু তারা বলছেন যে তারা ডিসকাউন্ট দিচ্ছেন, অর্থাৎ এটা বিক্রেতারা বলছেন এবং তারা হাঁকডাক যখন দিচ্ছেন তারা এটাই বলছেন যে আমরা এখানে আসেন তাহলে হয়তো আপনারা কিছুটা ডিসকাউন্ট পাবেন। কিন্তু আসলে কতটুকু ডিসকাউন্ট মিলছে সেটি নিয়ে ক্রেতারা কিন্তু কিছুটা সন্দিহান রয়েছে। বিশেষ করে খাবারের যে দোকানগুলো রয়েছে এখানে, সেই খাবারের দোকানগুলোতে দাম তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তো মেলায় এবার এখন পর্যন্ত যেহেতু একেবারেই মেলা শুরুর দিকে, আজকে চতুর্থ দিন, আজ পর্যন্ত মেলায় ভিড় খুব একটা বেশি নাই। তবে আরও যত দিন যাবে, যেহেতু মাসব্যাপী মেলা, সামনের দিনগুলোতে মেলায় ক্রেতা দর্শনার্থীর সংখ্যা আরও বাড়বে বলে বিক্রেতারা আশা করছেন। এই কিন্তু ছিল আমার কাছে থাকা মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ খবর সাথী। ধন্যবাদ রিফাত। রাজধানীর মোহাম্মদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙে ৪৫ ভরি স্বর্ণ চুরি করার পর অভিযান চালিয়ে ৩২ ভরি উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তার করা হয়। দুপুরে আদাবর থানার ওসি SM জাকারিয়া এ তথ্য জানান। আরও জানান, আদাবর ১৬ নম্বর রোডের একটি বাসার লকার ভেঙে এই স্বর্ণ লুট করা হয়। এই ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে চুরির সাথে জড়িত দুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় লুট হওয়া ৪৫ ভরি স্বর্ণের মধ্যে ৩২ ভরি উদ্ধার করা হয় বলেও জানান তিনি। গ্রেপ্তার হওয়া মাহিন মামলার বাদীর আপন ভাইয়ের ছেলে, আর রেহান মাহিনের বন্ধু। দুজনই কিশোর বয়সী। জিজ্ঞাসাবাদে পুলিশকে তারা জানায় ফ্যান্টাসি থেকে গয়না চুরির পরিকল্পনা করে। মাহিন তার ফুপুর বাসা ফাঁকা পেয়ে বন্ধুকে নিয়ে ঘটনাটি ঘটায়। শেখ মুজিবুর রহমানের নাতনি ও যুক্তরাজ্যে ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বিনামূল্যে একটি ফ্ল্যাট দিয়েছিলেন আব্দুল মোতালিফ নামের একজন আবাসন ব্যবসায়ী। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রয়েছে ওই ব্যবসায়ীর। বিনামূল্যে ফ্ল্যাট হস্তান্তরের তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন সংক্রান্ত নথিপত্রে। ওই নথিপত্রের ভিত্তিতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। ফ্ল্যাটটি লন্ডনের কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। ২০০৪ সালে ফ্ল্যাটটি টিউলিপকে দেওয়া হয়। টিউলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের ইকোনমিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবার জানাবো দেশের বাইরের খবর। গাজায় 2 দিনে ইসরায়েলের নৃশংসতায় নিহত হয়েছে 150 ফিলিস্তিনি। হাসপাতালগুলোতে একের পর এক হামলা চালাচ্ছে IDF। তবে চলমান আগ্রাসনের মধ্যেই কাতারের দোহায় আবারও ইসরায়েল গাজা যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে হামাস। এদিকে ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। অনানুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে জো বাইডেন প্রশাসন। 1 বছরেরও বেশি সময় ধরে গাজায় আগ্রাসন চালিয়ে আসছে ইসরায়েলি বাহিনী। আবাসিক এলাকা ও আশ্রয়কেন্দ্রগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর পর এবার একের পর এক হাসপাতালে হামলা চালাচ্ছে IDF। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক জানিয়েছেন, গাজা জুড়ে 27টি স্বাস্থ্যকেন্দ্রে মোট 136টি হামলা চালিয়েছে তেল আবিব। গেল সপ্তাহে উত্তর গাজার সর্বশেষ হাসপাতাল কামাল আদওয়ানে বিমান হামলা চালানোর পাশাপাশি আটক করে হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়া সহ বেশ কয়েকজন চিকিৎসা কর্মীকে। হামাস পরিচালিত মিডিয়া আল আকসা জানিয়েছে, গাজা জুড়ে একের পর এক হাসপাতাল ধ্বংস করছে ইসরায়েল। এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার মুখে প্রায় 40,000 ফিলিস্তিনি। চলমান নৃশংসতার মধ্যেই কাতারের রাজধানী দোহায় আবারও ইসরায়েলের সাথে যুদ্ধবিরতি আলোচনা শুরু হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাস।
এদিকে ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে জো বাইডেন প্রশাসন। অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে রয়েছে ডায়ামিটার বোমা এবং ওয়্যারহেড। তবে ইসরায়েলের কাছে এসব অস্ত্র বিক্রি করতে গেলে কংগ্রেসের উভয় কক্ষের অনুমতি নিতে হবে বাইডেন প্রশাসনকে। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। এবার জানাবো খেলার খবর। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে প্রথমবারের মতো বাদ পড়তে যাচ্ছেন সাকিব আল হাসান। শঙ্কা আছে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়েও। এছাড়াও বাদ পড়তে যাচ্ছেন সোহান, খালেদ, নাইমরা। ফিরছেন সৌম্য, শামীম, পাটোয়ারিরা। 2025 সালের বিসিবির কেন্দ্রীয় চুক্তির খসড়া তালিকা করেছে নির্বাচকরা, যে তালিকায় বাস্তবতা মেনেই নাম নেই সাকিব আল হাসানের। শেষ পর্যন্ত এই তালিকা চূড়ান্ত থাকলে প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়বেন সাকিব আল হাসান। এর আগে নিষেধাজ্ঞার কারণে এই তালিকা থেকে বাদ পড়েছিলেন এই অলরাউন্ডার। টি-20 থেকে অবসর নিয়েছেন, টেস্ট থেকে অবসর নিতে চেয়েছেন এবং ওয়ানডেতে অ্যাভেলেবল আছেন সাকিব। তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে নতুন বার্তা দিয়েছেন বিসিবি সভাপতি। শেষ পর্যন্ত খেলা হলেও কেন্দ্রীয় চুক্তিতে না থাকার সম্ভাবনাই বেশি সাকিবের। আরেক বড় নাম মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে দ্বিধায় আছেন নির্বাচকরা। টি-20 ও টেস্ট থেকে অবসর নেওয়া রিয়াদকে নিয়ে গুঞ্জন আছে চ্যাম্পিয়ন্স ট্রফির পর অবসরে যাওয়ার। তাই রিয়াদকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে দুপক্ষের আলোচনার পর। গত বছরের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন নুরুল হাসান সোহান, নাইম হাসান, খালেদের মতো নাম। কেন্দ্রীয় চুক্তিতে যোগ হতে পারে রিশাদ হোসেন, জাকির আলী, নাহিদ রানার মতো ক্রিকেটাররা। এছাড়াও চুক্তিতে ফেরার সম্ভাবনা আছে সৌম্য সরকার, শামীম পাটোয়ারি, সাদমান ইসলাম অনেকদের। নতুন বছরে ক্রিকেটারদের বেতন বাড়ানোর পরিকল্পনা করছে বোর্ড। সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির দলও প্রায় চূড়ান্ত করে ফেলেছে নির্বাচকরা। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা। এবার আরো কিছু সংবাদ এক নজরে। জুলাই বিপ্লবে ছাত্রদের উপর হামলাকারীদের শাস্তি নিশ্চিত সহ দ্রুত অপরাধীদের নাম প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেপরোয়া গতির কারণে 50টি যানবাহন সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। শুক্রবার রাত 12টা থেকে শনিবার ভোর পর্যন্ত অভিযানে কাগজপত্র না থাকায় জব্দ করা হয়েছে 4টি বাস ও 1টি মোটরসাইকেল। বিএনপি নেতা এনায়েত করিম রাঙ্গার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নাটোরের সিংড়ায় ছোট বাঁশবাড়িয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাতক্ষীরার 3টি বিদেশি পিস্তল, 6টি ম্যাগাজিন ও 6 রাউন্ড গুলিসহ আসাদুল গাজী নামের এক যুবককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের একটি দল সাতক্ষীরা শ্যামনগর সড়কের দেবহাটা উপজেলার কুলপুকুর মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।